কুমিল্লার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক বার্তা। জনগণের অধিকার রক্ষায় কোনো আপোষ করা হবে না, জানালেন বিরোধী দলীয় নেতা। এবং ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক বিবৃতিতে শোক প্রকাশ করে তারেক রহমান বলেন, পবিত্র ঈদ উদযাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে হতাহত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, জনগণের যাতায়াত নির্বিঘ্ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রেল ক্রসিং ব্যবস্থাপনা, সেতু নিরাপত্তা ও সামগ্রিক পরিবহন ব্যবস্থা আরও নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশনার পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে কুমিল্লায় রেল দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে রেলওয়ের পক্ষ থেকে 2টি ও কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের আনন্দে রাজধানী জুড়ে উৎসবের আমেজ। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এরই ধারাবাহিকতায় সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন নানা বয়সী মানুষ। বাঘ, সিংহ, হাতি, বানর আর জলহস্তির কাণ্ড কারখানা দেখে আনন্দে মেতে উঠেছেন দর্শনার্থীরা। শিশুদের উচ্ছ্বাসের সঙ্গে বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে। কেউ ঘুরে ঘুরে প্রাণী দেখছেন, কেউ আবার ছবি তুলছেন প্রিয় মুহূর্ত ধরে রাখতে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের এই সময় প্রতিদিন প্রায় 1.5 লাখ দর্শনার্থীর আগমন ঘটতে পারে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে চিড়িয়াখানায় রয়েছে 137 প্রজাতির 3000-এরও বেশি প্রাণী। এদিকে রাজধানীর অন্যান্য বিনোদন কেন্দ্রেও দেখা গেছে একই চিত্র। এরই ধারাবাহিকতায় সিনেমা হল ও পার্কগুলোতেও দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। শিশুদের সঙ্গে নিয়ে ঈদ উৎসবের অবসর উদযাপন করছেন সকল শ্রেণীর মানুষেরা। সব মিলিয়ে কর্মব্যস্ত নগর জীবন থেকে ছুটি নিয়ে ঈদের এই সময়টাতে মানুষ খুঁজে নিচ্ছেন আনন্দ, স্বস্তি আর প্রিয়জনদের সঙ্গে কাটানো কিছু নির্ভার মুহূর্ত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে আগামী 26 মার্চ ভোর 5টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। জানান, স্বাধীনতা দিবসের আগের দিন 25 মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনায় বক্তব্য দেবেন দলের শীর্ষ নেতারা। এছাড়াও 26 মার্চ কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়ে পতাকা উত্তোলন করবে বিএনপি। এ সময় রিজভী বলেন, ফ্যাসিবাদ কায়েম নয়, বরং বিএনপির ফ্যাসিবাদ থেকে উত্তরণের ইতিহাস রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। 26 মার্চ স্বাধীনতা দিবস, স্বাধীনতা জাতীয় দিবস। এই দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচি। বন্ধুরা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 26 মার্চ রোববার ভোর 6টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও আপনারা জানেন যে 26 মার্চ রবিবার ভোর 5টায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী
তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। তাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষ করার পরে দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে। ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। নানা কাজে যারা ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছেন তারা। তবে বাস টার্মিনালে ভিড় বেশি থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বাসের পাশাপাশি ট্রেনেও ঢাকা ছাড়ছেন অনেকেই। যদিও এবারের ঈদ ঘিরে 7 দিন ছুটি হওয়ায় যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখো মানুষকে। এদিকে বাড়ির পথ ধরতে স্টপেজ ছাড়াও বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা। ঈদের ছুটিতে জ্বালানি সংগ্রহ করতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীর বাইকারদের। অনেক ফিলিং স্টেশন ও তেলের ডিপো বন্ধ থাকায় খোলা পাম্পগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ সারি। কিছু পাম্পে লাইনের দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার ছাড়িয়েছে। রোববার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন বাইক চালকরা। তাদের অভিযোগ, সীমিত সংখ্যক পাম্প খোলায় চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। 15 মার্চ থেকে সরকার জ্বালানি তেলে রেশনিং সহ সব বিধিনিষেধ তুলে দিলেও মাঠ পর্যায়ে তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি। তবে সিএনজি ও এলপিজি গ্যাসের সরবরাহ এখনো স্বাভাবিক আছে। খাত সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ঈদের ছুটি শেষে ডিপোগুলো পুরোপুরি চালু হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে ততদিন পর্যন্ত বাইকারদের ভোগান্তি চলতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে আবারও 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। তারা দুজনেই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত। রোববার পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই নির্দেশ দেন। হেফাজতে থাকাকালীন ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএর জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এর আগে 14 দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়। বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে যান তারা। ফিলিপ সাংমা নামে এক মধ্যস্থতাকারী তাদের ভারতে পৌঁছে দেন। বনগাঁ সীমান্ত থেকে চলতি মাসে সেই ফিলিপ সাংমাকেও গ্রেফতার করে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাইনুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ একটি আভিযানিক দল। শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেফতার হওয়া আরিফ মাইনুদ্দিন একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বলে দাবি করে আসছিল। এই প্রজ্ঞাপনটি আরিফ মাইনুদ্দিন প্রতারণার উদ্দেশ্যে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠায় জানিয়ে ডিবি প্রধান বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করেও ব্যবহার করতেন আরিফ মাইনুদ্দিন। এরকম প্রতারণার হাত থেকে আপনারা জনগণকে সচেতন করবেন, জনগণ যেন এরকম প্রতারিত না হয় এবং এরকম কোনো কিছু আসলে এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে দিয়ে এটা ভেরিফাই করে নিয়ে এবং তার যাচাই বাছাই করে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা এবং যে কোনো আইনগত সহায়তা আমাদের কাছে চলে, আমরা জনগণ সহ সবাইকে আইনগত সহায়তা প্রদান করব। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সংসদের ভেতরে ও বাইরে জামায়াতে ইসলামী গঠনমূলক ভূমিকা রাখবে উল্লেখ করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার রক্ষায় কোনো আপোষ করা হবে না এবং জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় তারা কাজ করে যাবে। সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর দেশ কিছুটা ঘুরে দাঁড়ালেও সংকট পুরোপুরি কাটেনি। ফ্যাসিবাদের বড় একটি অংশ বিদায় নিলেও বিভিন্ন স্থানে সহিংসতা, অনিয়ম ও প্রতিহিংসার প্রবণতা এখনো বিদ্যমান। রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের আস্থা কমে গেছে। এ সময় একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান জামায়াত আমির।
কুমিল্লায় রেল ক্রসিংয়ে উঠে পড়া যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় 2 শিশু ও 3 নারী সহ অন্তত 12 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 10 জন। আজ ভোর রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ট্রেনের সহায়তায় দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হয় এবং প্রায় 8 ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়। এদিকে এই দুর্ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে ঘটনাটি তদন্তে রেলওয়ের পক্ষ থেকে 2টি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। পাশাপাশি নিহতদের পরিবারকে 25,000 টাকা করে অনুদান দেওয়ার কথাও জানান জেলা প্রশাসক। কুমিল্লায় রেল দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আজ কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রেলপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান রেল প্রতিমন্ত্রী। তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং এবং স্টেশন মাস্টার যিনি আছেন তার ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সুতরাং এবং 2টি বিভাগীয় তদন্ত কমিটি, একটি বিভাগীয় তদন্ত কমিটি, আরেকটা জোনাল 2টি তদন্ত কমিটি গঠন হয়েছে। এটা কখনোই কোনো লাশের দাম 1 লক্ষ হতে পারে না। সেই জন্য যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তি আনা হবে এবং সাথে সাথে এই এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। দেশের প্রধানমন্ত্রীর যেহেতু জনগণের কাছে জবাবদিহিতা আছে, তেমনি দেশের গণমাধ্যম কর্মীদেরও জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে, এমনটাই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বরিশালের আগৈলঝাড়া প্রেস ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় সাংবাদিকদের বিভেদ ভুলে জনগণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তথ্যমন্ত্রী। আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক FM নাজমুল রিপনের সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক MM বাদশাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক সহ অন্যান্যরা। জনগণ বা পাঠক তো কারো দাস না যে আমি এসে বলবো আমি প্রেস ক্লাব, আমি প্রেস ক্লাব, আমি প্রেস ক্লাব, আর আমাদের সেটা মানতে হবে, শুনতে হবে, এটা মনে করার কোনো কারণ নেই। সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং প্রশিক্ষণ, মেধা ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিএনপি সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল GMC ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। বিগত সরকারের সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ডিগ্রিধারী বেকারের পরিবর্তে কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার। এছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা দয়া করে সরকারকে সহযোগিতা করবেন, পরিকল্পনা বাস্তবায়নে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবেন। কারণ অতীতের সনাতনী শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা শুধু কোটি কোটি বেকার যুবক যুবতী সৃষ্টি করেছি, যারা নিজেদের জন্য বোঝা হয়েছে, সমাজের জন্য বোঝা হয়েছে, পরিবারের জন্য বোঝা হয়েছে। এখন আমরা আমাদের সন্তানদেরকে রাষ্ট্রের জন্য সম্পদে পরিণত করতে চাই। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী খুলে না দিলে ইরানের
বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্টের দেয়া এমন কঠোর বার্তাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। এদিকে ট্রাম্পের এই হুমকির জবাবে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি জানিয়েছেন, ইরানের অবকাঠামোয় হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জ্বালানি ও পানি সরবরাহ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। বিশেষ করে পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট এবং তথ্য প্রযুক্তি অবকাঠামোতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। এরই মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। অপরদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ইসরায়েলের আরাদ ও দিমোনা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় হতাহতের এই ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি হুমকি ও হামলার জেরে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি দ্রুত বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একের পর এক ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। এরই মধ্যে কাতারের জলসীমায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে থাকা ক্রু ও যাত্রীদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলে একটি পণ্যবাহী জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, শারজা থেকে প্রায় 15 নটিক্যাল মাইল দূরে থাকা একটি বাল্ক ক্যারিয়ারের কাছে অজ্ঞাত উড়ন্ত বস্তু থেকে বিস্ফোরণটি ঘটে। তবে জাহাজে থাকা নাবিকরা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে সৌদি আরবের রিয়াদকে লক্ষ্য করে 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চলমান এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ভারত সিরিজের কারণে স্থগিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি বলেছে, আগামী সেপ্টেম্বরে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ফলে একই সময়ে আয়ারল্যান্ড সফরে যাওয়া সম্ভব হচ্ছে না টাইগারদের। ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ক্রিকবাস জানিয়েছে, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডও 2026 সালের মধ্যে কোনো বিকল্প সময় দিতে পারছে না। এর ফলে ভারত সিরিজের সূচি পরিবর্তনের পর আয়ারল্যান্ডকে নতুন সময়ের প্রস্তাব দেওয়া হলেও তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা। এমন অবস্থায় দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি স্থগিত করা হয়েছে। এদিকে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9ম স্থানে উঠে এসেছে টাইগাররা। বর্তমানে তাদের রেটিং পয়েন্ট 79। এদিকে 2027 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে নির্ধারিত সময়ের মধ্যে শীর্ষ 8-এ থাকতে হবে বাংলাদেশকে। আর সেই লক্ষ্য অর্জন করতে আসন্ন সিরিজগুলো টাইগারদের জন্য হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি ফুটবল ম্যাচের জন্য বাংলাদেশ দলে আজ যোগ দেওয়ার কথা ছিল হামজা চৌধুরীর। তবে হামজার ক্লাব লেস্টার সিটি এখনই তাকে ছাড়তে না চাওয়ায় আজ আর লাল সবুজের দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না এই মিডফিল্ডারের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জানিয়েছে, ফিফার আন্তর্জাতিক ম্যাচ সূচি অনুযায়ী আগামী 23 থেকে 31 মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বিরতিতেই হামজাকে ছাড়বে লেস্টার সিটি। সবকিছু ঠিক থাকলে 23 মার্চ ইংল্যান্ড থেকে রওনা দিয়ে 24 মার্চ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছানোর কথা তার। দলের সঙ্গে যোগ দেওয়ার পর শুধু একদিনের অনুশীলন সেশন শেষে 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন লেস্টার সিটির এই ফুটবলার। ভিয়েতনামে খেলেই সিঙ্গাপুরে যাবে বাংলাদেশ দল। সেখানে 31 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবেন হামজারা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
কুমিল্লার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক বার্তা। জনগণের অধিকার রক্ষায় কোনো আপোষ করা হবে না, জানালেন বিরোধী দলীয় নেতা। এবং ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।